প্রায় 26,000 চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে, যেখানে রাজ্য সরকারের অপদার্থতা বলেন আর অকর্মণ্যতা বলেন। আজকে তারা রাস্তায় লড়াই আন্দোলন করছেন। আমরা বারবার দেখছি রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী, আর সেই মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে পুলিশ দপ্তর। অথচ তারা যখন আন্দোলনে যাচ্ছেন বা মুখ্যমন্ত্রীর কাছে তারা ডেপুটেশন জমা দিতে যাচ্ছেন, সেই মানবিক মুখ্যমন্ত্রী পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছেন, তাদের গ্রেপ্তার করছেন। কি বলবেন? দেখুন, এটা হলো পশ্চিমবঙ্গের মানবিকতার নতুন মুখ, যে যারা চাকরি চুরি করবেন তাদের পাশে থাকবে সরকার, আর যারা চাকরি চুরির জন্য যারা চাকরি খোয়াবে তাদের লাঠিচার্জ করবে রাজ্য সরকার। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন মানবিকতার মুখ। অশিক্ষক কর্মচারী যারা স্কুলে যোগদান করতে পারবেন না, যাদের চাকরি চলে গেছে, তাদের মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করবে। এটা কি করতে পারে? শুনুন, আইনের কথায় যদি আপনি বলেন এটা বেআইনি। সুপ্রিম কোর্ট বলেছে এই চাকরি বাতিল, দুর্নীতি হয়েছে। তারপরে একটা মডিফিকেশন রিভিউ করেছিল, সেখানেও সুপ্রিম কোর্ট বলেছে না, অশিক্ষক কর্মচারীরা কোনো সুবিধে পাবে না, তাদের পরীক্ষায় বসতে হবে। তারপরে যে মুখ্যমন্ত্রী ভাতা ঘোষণা করেছে এটা সম্পূর্ণ বেআইনি এবং এটা কন্টেম্পট অফ কোর্ট। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, মুখ্যমন্ত্রী যদি মনে করেন যাদের চাকরি চলে গেছে তাদের আমি ভাতা দেবো, তাহলে 2011 সাল থেকে যত পরীক্ষা হয়েছে সরকারি যে কোনো পরীক্ষায় যারা যারা দুর্নীতি কেন পায়নি, দুর্নীতি হয়েছে, তখন প্রত্যেকটা পরীক্ষায় দুর্নীতি হয়েছে, যারা যারা চাকরি পায়নি প্রত্যেককে আপনাকে 25,000 করে ভাতা দিতে হবে, প্রত্যেককে দিতে হবে। সেটা করুন, তাহলে আপনি সত্যিই আপনি মানবিক মুখ হবে। আমরা সবাই সাপোর্ট করবো। আপনি 2011 সাল থেকে যত পরীক্ষা হয়েছে, সেখানে যত লক্ষ পরীক্ষা দিয়েছে, তারা যারা যারা চাকরি পায়নি দুর্নীতির কারণে, প্রত্যেককে আপনি 25,000 করে ভাতা দিন, আমরাই আপনাকে সাপোর্ট করব। একদম ঠিক কথা। এবার একটা অন্য বিষয় আসি, সেটা হচ্ছে আমরা 26,000 চাকরি চলে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষা দপ্তরে একটা বিপর্যয় নেমে এসেছে। স্কুলগুলোতে পড়াবার শিক্ষক নেই, ঘন্টা বাজাবার শিক্ষক নেই, এরকম একটা কথা উঠে আসছে। সেখানে দাঁড়িয়ে আবার যদি যে প্রাইমারি যে মামলাটা চলছে, যার মামলাকারী হিসেবে আপনারা রয়েছেন, সেখানে এই মামলাটা যেটা জানা যাচ্ছে, এই মামলার অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই। যদি আবার এই 32,000 চাকরি চলে যায়, কি কি দুর্নীতি হয়েছে, কি হতে পারে স্যার যদি একটু বলেন? দেখুন, প্রথম কথা বলি, এই যে বললেন 26,000 চাকরি চলে যাওয়াতে স্কুলের অনেক অসুবিধা হয়েছে। 26,000 চাকরি যখন এটা পড়াচ্ছিল, শিক্ষকতা করছিল বা স্কুলে কাজ করছে, আরো বেশি ক্ষতি হচ্ছিল, কারণ তারা চুরি করে চাকরি পেয়েছে। তাদের শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নেই, আর এই যোগ্যতা নিয়ে তাদের বাচ্চা ছেলে মেয়েদের পড়ানোরও কোনো অধিকার নেই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখুন 32,000 প্রাইমারির মামলা আমরা সবাই জানি দুর্নীতির কারণে সিঙ্গেল বেঞ্চ খারিজ করে দিয়েছিল। অনেক ধরনের দুর্নীতি হয়েছিল, প্যানেল বেরোয়নি, কম নম্বর পেয়ে যারা পেয়েছে তারা চাকরি করছে, বেশি নম্বরের লোকেরা বাইরে আছে। তারপর যেটা কাট অফ তার থেকে কম পেয়ে লোকেরা চাকরি করছে। তারপর কোনো অ্যাপটিটিউড টেস্টই হয়নি। এইরকম অনেক ধরনের দুর্নীতি, তার জন্য সিঙ্গেল বেঞ্চ ওটাকে বাতিল করে বলে নতুন করে ইন্টারভিউ অ্যাপটিটিউড হবে। সেই মামলাই এখন ডিভিশন বেঞ্চে বিচারাধীন। 7 তারিখে শুনানি শুরু হবে, তারপরে সবাই দেখা যাক কি হয়। স্যার, এই মামলা থেকে কি মানে এই প্রাইমারি চাকরিদের বাঁচাবার কোনো উপায় নেই কি? আর দেখুন, বাঁচাবার উপায় একটাই, কিন্তু আমার বিশ্বাস সেটা অবশ্যই রাজ্য সরকার করবে না। বাঁচাবার উপায় হলো তারা প্যানেলটা প্রকাশ করুক। বাঁচাবার উপায় হলো প্যানেল প্রকাশ করার পর সরকার তো জানে কারা কারা কাট অফের কম পেয়েছে, তাদের খারিজ করে দিক, যারা বেশি নম্বর আছে তাদের চাকরি দিক, তাহলেই পুরো প্যানেল হয়তো এই সমস্যার যে সমাধান, সেটার সমাধান সূত্র বার হবে। কিন্তু বিষয়টা হলো সরকার বা পর্ষদ এটা করবে কিনা। তার কারণটা হলো, যদি এটা করে তাহলে অযোগ্যদের চাকরি চলে যাবে। তাহলে তো অযোগ্যরা কলার ধরবে যে আমরা তো টাকা দিয়েছিলাম, আমাদের চাকরিটা আপনি বাঁচালেন না কেন। মূল বিষয়টা হলো এইখানে, অযোগ্যদের বাঁচাতে হবেই সরকারকে, নাহলে অযোগ্যরা গিয়ে সরকারের কলার ধরবে। তাই জন্য যোগ্যদের বলি সরকার দেবে। এখানে একটা কথা থেকেই যাচ্ছে, যেমন এই নিয়োগ দুর্নীতির বিষয়ে বিশেষ করে 2016 সালের যে এসএসসিটা হলো, এই এসএসসিতে 26,000 চাকরি চলে গেল, প্রায় 26,000। সেখানে আপনাদের উপরে একটা আক্রমণ নেমে এলো। সেখানে দাঁড়িয়ে এখানে তো সে আবার আপনাদের উপরে একটা দোষারোপের একটা জায়গা থেকে যাচ্ছে। দেখুন, যারা প্রত্যেকে শিক্ষক, প্রকৃত যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে, শিক্ষক বা অশিক্ষক কর্মচারী, তারা জানে এদের চাকরি আজকে কার জন্য গেছে, কিসের জন্য গেছে। তাই কোনোদিনও তারা
এই আমাদের এসে আক্রমণ করবে না। আক্রমণ যারা করছে তারা তৃণমূলী দুষ্কৃতী আর অযোগ্যভাবে চাকরি পেয়েছে। এই কারণেই যারা যোগ্য শিক্ষক তারা জানে তাদের চাকরি সরকারের জন্য গেছে, সরকারের দুর্নীতির জন্য গেছে, তাই কোনোদিনও তারা আমাদের উপর আক্রমণ করবেও না, ভাববেও না। আর যারা করছে সেটা তৃণমূলী গুন্ডা এবং অযোগ্য কিছু শিক্ষক, এবং আক্রমণ যদি করে তাহলে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আমার শেষ প্রশ্ন, গত 25 তারিখ, গত শুক্রবার হাইকোর্ট চত্বরে আপনাদেরকে ঘেরাও করে যে একটা অন্যায়ভাবে ঘেরাও করে আপনাদের গালিগালাজ, বিচারপতিকে উদ্দেশ্য করে কটু মন্তব্য, তার ছবি মারানো, আপনাদের ছবি মারানো, সেই বিষয়ে গতকাল আদালত থেকে একটি রায় বেরিয়েছে। কুণাল ঘোষ সহ একাধিক বিষয়ের বিরুদ্ধে নোটিশ জারি করবার নির্দেশ দেওয়া হয়েছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা বিচারাধীন, এই বিষয়ে আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না, আমি এই বিষয়ে আমি যেটা জানতে চাইছি, এই ধরনের অপরাধে কুণাল ঘোষ সহ একাধিক যে ব্যক্তি, এই ধরনের মানুষ অপরাধের জন্য কি শাস্তি হতে পারে? কন্টেম্পট অফ কোর্টে যদি মনে করে কোর্ট যে এটা কন্টেম্পট হয়েছে, যে কোনো কিছুর ক্ষেত্রে যদি কোর্ট মনে করে কোর্টের অসম্মান হয়েছে, কোর্ট অবমাননা হয়েছে, তাহলে কোর্ট চাইলে সেই ব্যক্তিকে জেলে পাঠাতে পারে। মানে কুণাল ঘোষের আবার সম্ভাবনা আছে জেলে যাওয়া? আমি কারোর ব্যাপারে এখানে বলবো না, মামলা পেন্ডিং। আমি বললাম কন্টেম্পট অফ কোর্ট হলে যদি প্রমাণিত হয় তাহলে কোর্ট যে অপরাধ করেছে তাকে জেলে পাঠাতে পারে। এই বাইরে আর এই মুহূর্তে আর কিছু বলবো। অনেক ধন্যবাদ।